হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনলাইটমেন্ট অফ লিটারেচার। আজকে লিটারেচার থেকে একটুখানি দূরে সরে গিয়ে গ্রামার অর্থাৎ সেন্টেন্সকে আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি প্রত্যেককে বোঝাতে পারবো। দেখতে থাকো। সেন্টেন্সের যার যার ডাউট আছে তাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি খুব ছোট একটা ভিডিওর মধ্যে দিয়ে। যাদের সেন্টেন্সের প্রবলেম বা গ্রামাটিক্যাল ইরর হচ্ছে সেন্টেন্সকে নিয়ে, বা ইংলিশে কতগুলো বাক্য বা সেন্টেন্সের কি কি গঠন, সেই গঠন অনুসারে সেন্টেন্সকে চিনবো কি করে, কি কি উপায় আছে সেগুলোকে আরো ভালো করে মনে রাখার জন্য, তার একটা ছোট্ট ভিডিও আমি তৈরি করছি। দেখতে থাকো। আশা করি সবার উপকার হবে। সেন্টেন্স ৫ প্রকার। ৫টা প্রকারের নামগুলো হচ্ছে কি: অ্যাসার্টিভ সেন্টেন্স, যাকে আমরা বাংলায় বিবৃতিমূলক বাক্য বলি। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, যাকে আমরা প্রশ্নবোধক বাক্য বলি। যে প্রশ্ন চিহ্ন দেখে এর চেনা খুবই সহজ। আর ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য, যেখানটাতে আমরা আদেশ, অনুরোধ এবং উপদেশ এই জিনিসগুলো বুঝে থাকি। আর অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছা প্রকাশক বাক্য। এই অপটেটিভ সেন্টেন্সকে চেনার একটা সহজ উপায় কি: মে দিয়ে শুরু হয় বেশিরভাগ সময়। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সকে চেনার উপায়, এখানকার একটা এক্সক্লেম চিহ্ন থাকবে লাইনের মধ্যে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা বলি বিস্ময়বোধক বাক্য। এই হচ্ছে ৫ প্রকারের সেন্টেন্স এবং এদের বাক্যের গঠন আমি দেখিয়ে দিচ্ছি। সেন্টেন্সের ৫টা ভাগ তো আমরা আগেই বললাম। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স বা অন্যান্য সেন্টেন্সের বাক্যের গঠন বা ফরমেশন কি, সেটার ব্যাপারে আমি ছোট্ট করে ব্যাখ্যা দিচ্ছি, দেখে নাও। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা, বা প্রতিটা সেন্টেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভ এর ক্ষেত্রে বাক্যের গঠন বা ফরমেশন কি হয় সেটা আমরা এখানে লিখে দেওয়া হয়েছে এবং উদাহরণও দেওয়া হয়েছে। নেগেটিভ এর ক্ষেত্রে কি হচ্ছে সেটাও দেখানো হয়েছে। কি ব্যাপারটা দেখে নিই। প্রথমে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি আমি পজিটিভ সেন্টেন্সকে চেক করি, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ভাগ, মানে প্রতিটা সেন্টেন্সের দুটো ভাগ, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো পজিটিভের ক্ষেত্রে বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আই অ্যাম এ টল বয়। আমি একটা টল বয় মানে লম্বা ছেলে। এখানটাতে এই নিয়ম অনুসারে ফোকাস করানো হলো, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট হয়ে গেছে আই, অ্যামটা হচ্ছে ভার্বের জায়গায় বসলো, আর এ টল বয়টা কি হলো, অবজেক্ট হয়ে গেলো। প্রশ্ন হচ্ছে যে অন্য কোনো যদি টেন্সে আমি লিখি তাহলে কি এই নিয়ম চলবে না? অবশ্যই চলবে। যদি আমরা কন্টিনিউয়াস টেন্সে লিখতাম তাহলে আই অ্যাম দিয়ে আমি কোনো একটা কাজের সাথে আইএনজি লাগাতে পারতাম মেন ভার্বের সাথে। যেমন আই অ্যাম রাইটিং এ লেটার। এটাও কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্সেরই পজিটিভের উদাহরণ। কেননা এখানটাতে ওই নিয়মটা ফলো হচ্ছে যে সাবজেক্ট তারপরে ভার্ব। এবার ভার্বের নানান রকম রূপ হতে পারে, টেন্স অনুযায়ী ১২ রকম রূপ হতে পারে। তো সেইগুলো বসানোর পর অবজেক্ট থাকবে, লাস্টে ফুল স্টপ থাকবে। এটাই হচ্ছে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বাক্যের গঠন অ্যাসার্টিভ এর জন্য। আর নেগেটিভ সেন্টেন্সে নট আসবে। নেগেটিভ মানেই যেখানে নট এর উপস্থিতি থাকছে। যেমন সাবজেক্ট অক্সিলারি ভার্ব থাকবেই, নট সবসময় কার পিছনে বসবে? নট এর পরে বসবে। তো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকছে, তারপরে নট থাকছে, তারপরে মেইন ভার্ব থাকছে, তারপরে অবজেক্ট থাকছে। এবার তুমি এই অক্সিলারি ভার্ব বা মেইন ভার্বের যে কম্বিনেশনটা আছে, এটা যে কোনো টেন্সের মধ্যে দিয়ে হতে পারে। কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্টও হতে পারে, হ্যাভাস দিয়েও থাকতে পারে। মোট কথা যে সামনেই সাবজেক্ট, পিছনে অবজেক্ট, মাঝখানে ভার্বের সাথে মেন ভার্বের সাথে মেন ভার্বটা মেন ভার্বের রূপে বসবে, যে কোনো টেন্সের রূপে বসতে পারে। আর অক্সিলারির পাশেই বসবে কি? নট। অক্সিলারির পাশেই নট বসবে আর তারপরে মেইন ভার্ব বসবে। এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভের লাইনকে সাজাই। যেমন উদাহরণস্বরূপ আই অ্যাম, সাবজেক্ট আই, অ্যামটা হচ্ছে ভার্ব, তার অক্সিলারি ভার্ব, তারপরেই নটটা বসানো হয়েছে। অর্থাৎ সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপরে নটের উপস্থিতি। নট এ টল বয়, টল বয়টা লাস্টে বসলো। যদি এটা অন্য একটা লাইন লিখতাম তাহলে কি লেখা যেত? যেমন আই ডু নট প্লে ফুটবল। আই ডু নট প্লে ফুটবল। এখানে আই সাবজেক্ট, ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, তার সাথেই নটটা বসাচ্ছি নিয়ম অনুসারে। তারপরে মেন ভার্ব কি? প্লে, তারপরে ফুটবল বা অন্য কিছু। তো এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের হ্যাবাচক
লাইন অথবা পজিটিভ লাইন এবং নাবাচক অর্থাৎ কি নেগেটিভ লাইনকে আমরা সাজায় থাকি। ঠিক আছে, এবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের বাক্যের গঠনগুলো কি দু রকম ভাবে দেখবো, একটা পজিটিভ একটা নেগেটিভ অনুসারে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অর্থাৎ 2 নম্বর, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মনে রাখার বিষয় যে দু রকম হয়, একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত কোশ্চেন, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ছাড়া কোশ্চেন। অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত কোশ্চেনকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বলি, আর ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া যেটা শুরু হয় সেটা কি ডাইরেক্টলি, এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা দেখো আমি ব্র্যাকেটে দিয়ে দিছি, যার কারণ হচ্ছে এটা থাকেও কখনো থাকে না। ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া যদি হয় তাহলে স্টার্টিং হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে। যখন অক্সিলারি ভার্ব দিয়ে কোনো লাইন শুরু হচ্ছে কোশ্চেন মার্কের, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা বা সেই কোশ্চেনটাকে আমরা বলি ইয়েস অর নো টাইপ কোশ্চেন অথবা সিম্পল কোশ্চেন। ইয়েস অর নো টাইপ কোশ্চেন কেন? কারণ এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়ে যদি কোনো প্রশ্ন, তাহলে ওটার অ্যান্সার আমরা হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারি। যেমন, হ্যাভ ইউ রিটেন দ্য লেটার? তুমি কি চিঠিটা লিখেছো? তাহলে আমি ইয়েস বা নো দিয়ে অ্যান্সার দিতে পারবো, হ্যাঁ লিখেছি বা না লিখি নাই। কিন্তু যখন ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত হয়ে যায় তখন আমাদের করে পুরো বিষয়টাকে বোঝাতে হবে, অ্যান্সার আমরা ইয়েস নো দিয়ে দিতে পারবো না। তো প্রশ্ন দু রকমের হয়, একটা হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায়, যেটাকে তাকে আমরা ইয়েস আর নো টাইপ কোশ্চেন বলি, যেটা স্টার্টিং হয় ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া অক্সিলারি দিয়ে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ওটাকে আমরা পুরো ব্যাখ্যা দিতে লাগে, কারণ চাইলে হোয়াই দিয়ে প্রশ্ন করলে কারণ ব্যাখ্যা দিতে হবে, জায়গা চাইলে হোয়ার দিয়ে প্রশ্ন করলে জায়গার ব্যাখ্যা দিতে হবে, ইয়েস আর নো দিয়ে অ্যান্সার দেওয়া যায় না। ঠিক আছে, তো প্রশ্ন দুরকম হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া, তাই ব্র্যাকেটে রাখা হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ডকে। এবার যদি ডাব্লিউএইচ ওয়ার্ডের এই প্রশ্নগুলো বা অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কি করে আমরা লিখবো, যখন কেউ কোনো প্রশ্ন করতে চাচ্ছি তো এটাকে সাজাবো কি করে, ধাপে ধাপে কোন পার্ট অফ স্পিচ কোথায় কি বসবে, সেটার একটা ব্যাখ্যা আমি দেখিয়ে দিয়েছি, দেখে নাও। একটা হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব ছাড়া প্রশ্ন হতেই পারে না। তো যে কোন অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসছে, তারপরে মেইন ভার্বটা বা ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব বসছে, তারপর অবজেক্ট বসছে, বা তারপরে আদার্স বসলে বুঝতে পারে অন্য কোনো ওয়ার্ডস বা পার্ট অফ স্পিচ, তারপরে লাস্টে প্রশ্ন চিহ্ন। কিন্তু এই কয়েকটা পরপর ধাপে ধাপে বসতেই হবে, না হলে কোশ্চেন সাজানো যাবে না। যদি নেগেটিভ সেন্টেন্স বানাতে যাই প্রশ্নবোধকের ক্ষেত্রে, তাহলে আমাদের খালি একটা নট অ্যাড করতে হবে। আর মনে রাখার বিষয় যে নট সব সময় অক্সিলারির পাশেই বসাতে হয়, তার জন্য অক্সিলারির পাশেই নটটা বসবে। ঠিক আছে, বাকি সব সেম 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 সেম। ডাব্লিউএইচ ওয়ার্ড ফার্স্টে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরেই নট, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। এভাবে আমরা একটা প্রশ্নবোধক লাইন সাজাতে পারি, এবং এই প্রশ্নবোধক লাইন সাজানোর শেষে আমরা একটা প্রশ্ন চিহ্ন অবশ্যই দিতে হবে। যদি উদাহরণ দেখি তাহলে ওয়াই হ্যাভ, এই যে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা হ্যাভ নিয়ে আসছি, তারপরে সাবজেক্ট কি হচ্ছে ইউ দিলাম, মেন ভার্বের থার্ড ফর্ম বসছে, যেহেতু হ্যাভ দিয়ে প্রশ্ন করেছি তাই থার্ড ফর্ম বসছে। যদি অন্য কোনো অক্সিলারি থাকতো তাহলে অন্য টেন্স অনুসারে অন্যভাবে বসতো। আমি যদি এখানে ডু দিয়ে প্রশ্নটা করতাম, তাহলে ওয়াই ডু ইউ রাইট দ্য লেটার লিখতাম, তাহলে তখন, কারণ এটা টেন্সের নিয়ম অনুসারে কি, যে হ্যাভ হ্যাজ থাকলে ওটা পারফেক্ট টেন্স বোঝায়, আর পারফেক্ট টেন্সের সবসময় মেন ভার্বটা থার্ড ফর্ম করতে হয়, তাই হ্যাভ দেওয়ার ফলে থার্ড ফর্ম হয়েছে। কিন্তু অন্য উদাহরণের ক্ষেত্রে থার্ড ফর্ম বা হবে না, ওটা প্রেজেন্ট বা পাস্ট টেন্স অনুসারে হবে। তো এটা টেন্সের নিয়ম বোঝানোর সময় আমরা ডিটেলে বোঝানো হবে কেন, কোথায়, কিভাবে ভার্বের রূপগুলো বসছে। আপাতত সেন্টেন্স মেকিং এর এই লাইনগুলো মুখস্থ রাখলে, ঝরঝরা যদি একদম এবিসিডির মতন মুখস্থ থাকে, তাহলে আমরা স্পোকেন ইংলিশ করাটা কোনো ব্যাপার না, একদম ইজিলি আমরা করতে পারবো সেই জিনিসটাও, নিজেরাই ঘরে বসেও শিখে নিতে পারবো। ওয়াই হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, সাব অক্সিলারি, প্রথমে কি হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এবার নট লাগালে ওয়াই হ্যাভ নট ইউ রিটেন দ্য লেটার, খালি নটটা বসছে ডাব্লিউএইচ ওয়ার্ডের, সরি অক্সিলারি ভার্বের পরে। এই হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের বাক্যের গঠন, পজিটিভের দিক থেকে এবং নেগেটিভের দিক থেকে। এবার আমরা বাকিগুলো দেখছি। 3 নম্বর সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা বলি অনুজ্ঞাসূচক বাক্য, যেখানটাতে আমরা আদেশ, অনুরোধ, উপদেশ, এই 3 ধরনের অনুভূতি প্রকাশ হয় যেই সেন্টেন্সের দ্বারা। এই ধরনের সেন্টেন্সগুলোর বাক্যের গঠন খুবই সোজা। আমি পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স অনুসারে দুবার করে দেখে উদাহরণস্বরূপ বোঝানো হচ্ছে, দেখে নাও। প্রথমে পজিটিভের ক্ষেত্রে মেইন ভার্ব প্লাস অবজেক্ট অথবা আদার্স থাকতে পারে। এটাকে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে কোনো সাবজেক্ট নাই, ডাইরেক্টলি মেইন ভার্ব দিয়ে শুরু হচ্ছে এই ধরনের সেন্টেন্স গুলো।
উদাহরণস্বরূপ ওপেন দ্য ডোর, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট এইভাবে শুরু হচ্ছে যখন, তখন আমরা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলছি। ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যের গঠন আমরা কি তাহলে মনে রাখতে হবে যে কোনো সাবজেক্ট থাকছে না শুরুতে, শুধু মেইন ভার্ব দিয়ে শুরু হচ্ছে এবং অবজেক্ট বা আদার্স কিছু শব্দ থাকছে। আরেকটা উদাহরণ হচ্ছে ডু ইট নাও, এখানটাতে ওই সেম মেন ভার্ব, অবজেক্ট হচ্ছে ইট, আর নাওটা একটা আমরা এক্সট্রা হিসাবে অ্যাডভার্ব রূপে দেখতে পাচ্ছি, একটা পার্ট অফ স্পিচ, যেটা আমাদের বাক্যের গঠনের কোনো অংশ না, কিন্তু এইভাবে অনেক কিছু থাকতে পারে, কিন্তু মেন যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ভার্ব আর অবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এইভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে পজিটিভ সেন্টেন্সকে আমরা সাজাই। এবার নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, ইম্পারেটিভের নেগেটিভ সেন্টেন্স কি হবে, এখানটাতে ডু নট থাকছে অথবা ডোন্ট থাকছে, আর তারপরে মেইন ভার্ব থাকছে, আর তারপর অবজেক্ট থাকছে। যেহেতু এখানে অক্সিলারি থাকে না সাধারণ পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তাই আমাদের নট কে সাপোর্ট করার জন্য ডু কে আনতে হচ্ছে বা ডাজ কে আনতে হচ্ছে, ঠিক আছে। এইভাবে ডু নট দিয়ে আমরা কি করছি, লাইনটাকে শুরু করছি, তারপরে মেইন ভার্ব, তারপর অবজেক্ট। উদাহরণস্বরূপ ডোন্ট ওপেন দ্য ডোর, ডোন্ট ওপেন মেইন ভার্বটা হচ্ছে ওপেন, তারপরে দ্য ডোর হচ্ছে অবজেক্ট। সেরকমই প্লিজ ডু নট, ডু তারপরে নট হিট দ্য পোর, প্লিজ দিয়ে অনুরোধ বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তারপরে ডু নট থাকছে, তারপরে মেইন ভার্ব থাকছে, তারপরে দ্য পোর থাকছে। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের দুটো আলাদা পজিটিভ আর নেগেটিভ সেন্টেন্সের বাক্যের গঠন। অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ যাকে আমরা ইচ্ছা প্রকাশক লাইন বলে থাকি, ইচ্ছা প্রকাশক লাইনগুলোতে আমরা দেখো, প্রথমে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অপারেটিভ সেন্টেন্সকে চেনার একটা মাত্র উপায় কি, যে এখানটাতে মে দিয়ে শুরু হচ্ছে, তো সাবজেক্টের আগে থাকছে মে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবে পজিটিভের লাইনটাকে সাজানো হয়। উদাহরণস্বরূপ দেখানো যেতে পারে মে সাবজেক্টের জায়গায় গড বসানো হচ্ছে, গড ব্লেস ইউ। প্রার্থনা, আশীর্বাদ, ইচ্ছা প্রকাশক, এই ধরনের সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি হয় এই অপটেটিভ সেন্টেন্সের দ্বারা। অর্থাৎ এই ধরনের অনুভূতিগুলো আমরা এখানে খুঁজে পাবো অপটেটিভ সেন্টেন্সে। এই অপটেটিভ সেন্টেন্সের আরেকটা উদাহরণ হচ্ছে মে ইউ বি হ্যাপি ইন লাইফ। মে, মে ছিল অক্সিলারি ভার্ব, কি অক্সিলারি ভার্বটা কি হচ্ছে মে, আর তারপরে সাবজেক্ট হয়ে গেল ইউ, বি হচ্ছে একটা ভার্ব বোঝানো হচ্ছে, হওয়া বোঝাচ্ছে, তারপরে হ্যাপি ইন লাইফটা বোঝাচ্ছে যে খুশি থাকো। তো এইভাবে পজিটিভ সেন্টেন্সটাকে সাজানো হচ্ছে। এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মে সাবজেক্ট, তারপরে নটটা বসা দিচ্ছি, কখনো কখনো সাবজেক্টের আগে নট বসালেও চলে, তবে মে সাবজেক্ট নট মেন ভার্ব এবং অবজেক্ট, এভাবে আমরা সাজাচ্ছি। ফার্স্টে মে গড নট কার্স হিম, ভগবান তাকে আশীর্বাদ উল্টা কি অভিশাপ, তাকে অভিশাপ যাতে না দেয় বা তাকে শাস্তি যাতে না দেয়, এইভাবে প্রার্থনা করা হচ্ছে। ঠিক এমন ভাবেই মে হি নট গেটস মিসফরচুন, তার যাতে কোনো দুর্ঘটনা না হয় বা দুর্ভাগ্য সামনাসামনি সে না হয়, এভাবে প্রার্থনা করা হচ্ছে বা ইচ্ছা প্রকাশক বাক্যগুলোকে সাজানো হচ্ছে। তাহলে এই ছিল অপটেটিভ সেন্টেন্সের ব্যাখ্যা। আর লাস্ট সেন্টেন্স আমাদের আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেটার ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি। তবে একটা বলার বিষয় কি, যে কখনো কখনো অপটেটিভ সেন্টেন্স আমরা মে দিয়ে না শুরু হয়েও হতে পারে, যেমন আই উইশ, আই উইশ দিয়েও শুরু হতে পারে, আই উইশ আই ওয়্যার এ বার্ড, আমি আই উইশ দ্যাট আই ওয়্যার এ বার্ড, এইভাবেও লাইন হতে পারে, আমার ইচ্ছা আমি যদি একটা পাখি হতাম, অর্থাৎ কি মে ছাড়াও লাইনটা শুরু হতে পারে। এরকমই আই উইশ দ্যাটকে আমি না লিখে ইফ দিয়েও লাইনটাও করতে পারতাম, ইফ আই ওয়্যার এ বার্ড, একটা কমপ্লেক্সে সাজানো হলো, আই উইশ দ্যাট দেওয়া হচ্ছে মানে কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আর যদি আমরা সিম্পলে সাজাই তাহলে আই উইশ দ্যাট কে না লিখে ইফ দিয়ে লাইনটাও লিখতে পারতাম, আই ইফ আই ওয়্যার এ বার্ড। তো এইভাবে এই দুভাবেও আবার অপটেটিভ সেন্টেন্সকে আমরা লিখে থাকি। তো আশা করি বোঝা গেল। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্সের ব্যাখ্যাটা দিচ্ছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে সেন্টেন্সের লাস্ট যেই সেন্টেন্স, এটার বাংলা অর্থ হচ্ছে কি বিস্ময়বোধক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্সের পজিটিভের ব্যাখ্যা আমরা দুভাগে এবং দেখতে পাচ্ছি, যে এখানটাতে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা টাইপ 1 টাইপ 2 এইভাবে দেখানো হচ্ছে। প্রথমত কিছু কিছু সেন্টেন্সকে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড, দুটো ডব্লিউএইচ ওয়ার্ডকে সাহায্য নিয়ে সাজিয়ে থাকি, একটা হচ্ছে কি হোয়াট এ অথবা হাউ দিয়ে। হোয়াট এ অথবা হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অর্থাৎ যেটা দোষগুণ অবস্থা বোঝায়, এরকম যেমন বিউটিফুল, প্রেসিয়াস, ফ্যাট, টল, শর্ট ইত্যাদি ওয়ার্ডগুলো বসবে।
তারপরে অবজেক্ট অর্থাৎ কাকে বোঝানো হচ্ছে, এবং তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের আমরা যে চিহ্নটা অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন সেটা দেওয়া হয়। উদাহরণস্বরূপ, হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইট ইজ। কতটাই না সুন্দর গার্ডেন এটি হলো। অর্থাৎ এখানটাতে WH ওয়ার্ডের মধ্যে আমরা হোয়াট আর এখানে একসাথে বসবে সবসময়। এটা হোয়াট এর সাথে লাগানো থাকবে যদি হোয়াট দিয়ে সাজাই। আর তারপরে অ্যাডজেক্টিভ হিসেবে আসছে কি বিউটিফুল, তারপরে অবজেক্ট কি গার্ডেন, তারপরে সাবজেক্ট হচ্ছে ইট এবং ভার্ব হচ্ছে ইজ। আমরা যদি হোয়াট এছাড়া হাউ দিয়ে সাজাই লাইনটা, তাহলে হচ্ছে সেম ভাবেই সবকিছু সেম, খালি হোয়াট একে হাঁটাই দিয়ে হাউ বসাতে হবে। হাউ ক্রুয়েল ম্যান হি ইজ অথবা ওয়াজ। এভাবে লাইনগুলোকে আমাদের সাজাতে হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সের। এছাড়া অন্যভাবে যদি আমরা আরেকটা টাইপ 2 ভাবে দেখি, অর্থাৎ আরেকভাবে সাজানোর স্টাইল আছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সকে, সেটা হচ্ছে কি ইন্টারজেকশন গুলোকে আগে বসায় নিয়ে যেকোনো একটা ইন্টারজেকশন বসিয়ে তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্নটা আগে বসবে ইন্টারজেকশনের সাথে। ইন্টারজেকশন কোনগুলোকে বলা হয়? যেগুলো দিয়ে বিস্ময়বোধক ওয়ার্ড বা শব্দ বলি, যেগুলো দিয়ে আমরা অবাক বা বিস্মিত হয়ে গিয়ে যে সমস্ত ওয়ার্ড আমাদের মুখ থেকে বেরোয়, সেগুলা অনুভূতি প্রকাশ করে। নির্দিষ্ট কোনো অর্থবহ নাই, কিন্তু কি অনুভূতিকে প্রকাশক এগুলো। যেমন আউচ, হুররে কোনো আনন্দ প্রকাশের জন্য, তারপরে এলাস অর্থাৎ শোক প্রকাশের জন্য বা অবাক কোনো দুঃখ প্রকাশের জন্য, ওফ কোনো বিরক্ত প্রকাশের জন্য, এরকমই ফাই অর্থাৎ ঘৃণা প্রকাশের জন্য। এই যে ওয়ার্ড গুলো আছে এগুলো হচ্ছে কি ইন্টারজেকশন। এই অনুভূতি প্রকাশক বা বিস্ময়বোধক প্রকাশক এই ওয়ার্ড গুলো বসানোর পরে আবার সেম ১ নাম্বার সেন্টেন্সের মতনই অ্যাসার্টিভ সেন্টেন্সের মতনই পরে বসবে ধাপে ধাপে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো উদাহরণস্বরূপ, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররে আনন্দ প্রকাশ হচ্ছে, তারপরেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এই ছিল দু ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সকে সাজানোর নিয়ম বা বাক্যের গঠন বা ফরমেশন। এগুলোকে আমরা পজিটিভের মধ্যেই দেখলাম। নেগেটিভ সেন্টেন্স যখন সাজাতে যাব তখন আমরা এইভাবে এই সেন্টেন্সের বাক্যের গঠন অনুসারে নেগেটিভ সেন্টেন্স প্রায় হয় না বললেই চলে, বা সাজানো খুবই মুশকিল। তো আমরা ওখান থেকে নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ এখানে দেওয়া হচ্ছে। এগুলা সিম্পল সেন্টেন্সের মতনই হচ্ছে, কিন্তু বিস্ময়বোধক থাকার একটা চিহ্ন থাকার ফলে এটা অবাকজনকভাবে কিছু অনুভূতিকে প্রকাশ করে। যেমন ইউ ওন্ট বিলিভ ইট। দেখতে গেলে আমরা যদি বাক্যের গঠন দেখি তাহলে এটা সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব ওন্ট মানে উড নট কে বোঝানো হচ্ছে, প্লাস নট জয়েন্ট হয়ে গেছে এর সাথেই, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স। কিন্তু বিস্ময়বোধক চিহ্ন অর্থাৎ কি অনুভূতি প্রকাশ করছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই বাক্য গঠন অনুসারে সাজাচ্ছি না, ওটাকে সিম্পল সেন্টেন্সের মতনই সাজাচ্ছি, কিন্তু অনুভূতি প্রকাশ পাচ্ছে জাস্ট একটা চিহ্ন বসায় দেওয়া হচ্ছে লাস্টে। এরকমই আরো একটা উদাহরণ হচ্ছে কি আই ডিড নট নো ইট। আমি তো জানতামই না এটা, এরকম করে অবাক হয়ে গিয়ে কিছু বলছি। আই কান্ট ডু ইট, আমি এটা করতে পারবো না, একটা অবাক হয়ে গিয়ে বা নিজেকে প্রকাশ করছে আমি অনুভূতির সাথে যে আমার দ্বারা এটা সম্ভব না। এইভাবে নেগেটিভ সেন্টেন্স গুলোকে খুব সিম্পলি সাজানো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে লাস্টে বিস্ময়বোধক থাকছে। ঠিক আছে? কখনো কখনো আমরা কিছু কিছু প্রশ্ন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতন করে কিছু বাক্য সাজানো হয়। সেই বাক্যগুলোর পিছনে অনেক সময় কোয়েশ্চেন চিহ্ন না থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্নটা থাকে। তখন আমাদের কনফিউশন হয় যে এটা তো পুরো বাক্যের গঠনটাই এক্সক্লেমেটরি ইন্টারোগেটিভ এর মতন, মানে প্রশ্নবোধকের মতন। তাহলে কেন পিছনে এক্সক্লেম চিহ্ন দিল? তো মনে রাখতে হবে সেই সেন্টেন্স গুলো নেগেটিভে সাজানো হচ্ছে এবং বিস্ময় প্রকাশ করছে, যার জন্য আমরা প্রশ্ন চিহ্ন না দিয়ে লাস্টে এক্সক্লেম চিহ্ন দিচ্ছি। ঠিক আছে? যেমন হাউ হাউ ক্যান নট ইউ ডু দিস। কি করে তুমি এটা করতে পারলে না? হাউ ক্যান নট ইউ ডু দিস। শুরুয়াত লাইনটার হচ্ছে ওই একদম WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব এভাবেই শুরু হচ্ছে, কিন্তু লাস্টে প্রশ্ন চিহ্নের জায়গায় আমরা কি দিচ্ছি? একটা এক্সক্লেম চিহ্ন। তো সেজন্য ওইটা একটা অনুভূতি প্রকাশক লাইন, যেখানটাতে আমরা বিস্ময়বোধকটাতে বেশি ফোকাস করছি বাক্যের গঠনের থেকে। তো এইভাবে নেগেটিভ সেন্টেন্স গুলো এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাজানো হয় খুবই ইজিলি নানান রকম ভাবে। কখনো কোশ্চেন মার্কের ক্ষেত্রেও ওইভাবে সাজাচ্ছি, কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতনও, কিন্তু অনুভূতি যখন ডিপ থাকে, ডিপ ইমোশনকে প্রকাশ, ডিপ অবাক হয়ে যাওয়া বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স গুলো লাস্টে খালি একটা মানে নর্মাল সেন্টেন্সের লাস্টে একটা বিস্ময়বোধক চিহ্ন বা এক্সক্লেম চিহ্ন দেওয়া হচ্ছে। এই ছিল নেগেটিভ সেন্টেন্সের ব্যাখ্যা। তো আশা করি সবগুলো সেন্টেন্সের পজিটিভ অ্যান্ড নেগেটিভের পার্সপেক্টিভ দিক থেকে আমরা বুঝাতে পেরেছি বাক্যের গঠন বা সেন্টেন্সের ফরমেশন।
আমার সাজেশন এটাই থাকবে যে প্রত্যেকটা সেন্টেন্স থেকে আমরা ১ টা কি ২ টো করে আমরা উদাহরণ দিয়ে বুঝালাম। যদি প্র্যাকটিস বা এগুলাকে আরো একটু ইজি ফিল করাতে চাও নিজেদেরকেই, তাহলে একেকটা সেন্টেন্স থেকে সেম প্রসেস এ তোমরা নিজেরা বাড়িতে আরো সার্চ করো, ঘাটো বিভিন্ন গ্রামার বই থেকে খুঁজে বের করো আরো নানান রকম সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সেরই আরো নানান রকম পজিটিভ এর দিক থেকে নেগেটিভ এর দিক থেকে অন্তত আরো ৫০-৬০ টা করে আরো যদি সেন্টেন্স বের করে লিখে রাখো, প্র্যাকটিস করো, তাহলে সেন্টেন্স নিয়ে কারো কোনো প্রবলেম হবে না জীবনেও। আর ইজিলি স্পোকেন ইংলিশও একটা সহজদায়ক বিষয় হয়ে যাবে। ধন্যবাদ। দেখতে থাকো এনলাইটমেন্ট অফ লিটারেচার। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।